हेलो स्टूडेंट्स, आज आमी दशम श्रेणीर लेसन 5 निये आलोचना करब। इंग्लिश टेक्सट बुकेर लेसन 5 निये एखाने आछे देखो आवर रान अवे काइट अर्थात आमादेर पलातक घुड़ी। लेखिका हच्छेन लुसी मड मन्टगोमारी। लुसी मड मन्टगोमारी वाज ए कानाडियान अथर। तिनी छिलेन एकजन कानाडार लेखिका। बेस्ट नोन फर ए सीरीज अफ नोवेल्स बिगिनिंग उइथ एन अफ ग्रीन गैबल्स। तिनी सबचेये बेशी परिचित हच्छेन तार सेई उपन्यास गुच्छेर जोन्नो जेगुलो शुरू हयेछिलो एन अफ ग्रीन गैबल्स এই নোভেলটা দিয়ে। शी रोट নিউমারাস নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি অসংখ্য উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লিখেছিলেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তাকে অফিসার অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার করা হয়েছিল 1935 সালে। দিস শর্ট স্টোরিজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার। এই ছোট গল্পটা একজন ভাই এবং বোনকে নিয়ে যারা একটা বিচ্ছিন্ন দ্বীপে তাদের বাবার সঙ্গে বাস করত। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, যারা একগুচ্ছ ঘটনাক্রমে গেট রিইউনাইটেড পুনর্মিলিত হয়েছিল উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের সেই দীর্ঘদিনে হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে। ইট ইজ এ টাচিং টেল, এটা একটা মর্মস্পর্শী গল্প। দ্যাট আন্ডারলাইন্স দি ভ্যালু অফ রিলেশনশিপস, যেটা সম্পর্কের মূল্যটাকে গুরুত্ব দিয়েছে বা সম্পর্কের মূল্যটাকে দেখিয়েছে। রিড দি ফলোয়িং, আমরা নিম্নলিখিত অংশটা পড়ব। ইউনিট 1। Of course, there was nobody for us to play with on the big half moon. অবশ্যই এই বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমাদেরকে এই পরস্পরের সঙ্গেই বেশি করে খেলতে হতো এবং আমরা তাই করেও ছিলাম। উই লিভ অন দি বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা এই বিগ হাফ মুন দ্বীপে বসবাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা হচ্ছি কে না, আমরা মানে বাবা, ক্লড আর আমি আর এস্থার পিসি আর মিমি আর ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, অর্থাৎ এই বাবা, ক্লড আর আমি ছিলাম আগে। ইট ইউজ টু বি মানে আগেতে বাবা, ক্লড এবং আমি ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দি কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আর এটা ওই ঘুড়িটার জন্যেই আমাদের আরও বেশি হয়ে গেল, অর্থাৎ আমরা আরও সংখ্যায় বেশি হয়ে গেছি এই ঘুড়িটার জন্যেই। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর এটা নিয়েই আমি তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দি কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হচ্ছেন ওই বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক। মানে লাইট হাউস বলতে যেটাকে আমরা বলি বাতি স্তম্ভ। লাইট হাউস মানে বাতি স্তম্ভ, যেটা কোনো জাহাজে দিক নির্দেশ করে বা জাহাজে কোনো বিপদ আপদ ঘটলে ওটা সতর্ক করার জন্য একটা জোরালো আলো থাকে। সে আলো দিয়ে বিপদ আপদ ঘটলে সতর্ক করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এটাকে আমরা এক কথায় বাংলায় বলবো বাতি স্তম্ভ, লাইট হাউস। আই অ্যাম 11 years old, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লড 12 বছরের। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দি হারবার ইজ ফ্রোজেন ওভার,
যখন এই পতাশ্রয়টা পুরো বরফে জমে যায়, উই অল মুভ ওভার টু দি মেনল্যান্ড, আমরা সবাই তখন মূল ভূখণ্ডে ফিরে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, আবার যেই না বসন্ত আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখন আমরা ফের আমাদের এই প্রিয় দ্বীপে পাড়ি দিই। The funny part used to be that people always pitied us when the time came for us to return. মজার অংশটা কি না, যখনই আমাদের ফিরে আসার সময় হতো, তখনই লোকে যেন কেমন আমাদেরকে করুণা করত বা করুণার দৃষ্টিতে দেখত। They said we must be so lonesome over there. তারা বলতো কি, যে আমরা অবশ্যই ওইখানে খুব নিঃসঙ্গ বা একাকী হয়ে যাব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছাকাছি আর কোনো শিশু না থাকায়, ছেলে মেয়ে না থাকায় আমরা খুবই একাকী বা নিঃসঙ্গ হয়ে যাব ওইখানে। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লড এবং আমি চাইতাম কাউকে যারা বা যে আমাদের সঙ্গে খেলা করুক। It is hard to run pirate caves and things like that with only two. এটা খুবই ওই পাইরেট কেভস বা জলদস্যুর খেলাটা খুব কঠিন হয়ে পড়তো, এবং ওই ধরনের জিনিসগুলো নিয়ে খেলাটা খুব কঠিন হয়ে পড়তো এই আমরা দুজনের মধ্যে। বাট উই ইউজ টু কোয়ারল এ গুড ডিল উইথ দি মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু আমরা খুব ঝগড়া করতাম। এই গুড ডিল মানে অনেকটা বা ভীষণ, খুব ঝগড়া করতাম সে মূল ভূখণ্ডের ছেলেদের সঙ্গে শীতকালেতে, অর্থাৎ মূল ভূখণ্ডে যখন শীতকালে যাওয়া হতো তখন সেইখানে ছেলেদের সঙ্গে আমরা খুব ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দি বিগ হাফ মুন, সেই জন্যেই হয়তো এই বিগ হাফ মুনে তাদের কেউ না থাকাটাই ভালোই হয়েছিল। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্লড, ক্লড এবং আমি কখনো ঝগড়া করি নাই। টু বি শিওর, নিশ্চিতভাবে, টু বি শিওর মানে নিশ্চিতভাবে, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, বাবার আমরা ছাড়া আর কোনো যেন আত্মীয়ই থাকেনি বলে মনে হলো। দিস ইউজ টু পাজিল ক্লড অ্যান্ড মি, এই জিনিসটা ক্লড এবং আমার কাছে একটা ধাঁধার বিষয় হয়ে উঠেছিল, বা এই জিনিসটা ক্লড এবং আমার কাছে একটা ধাঁধা। এভরিবডি অন দি মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডের প্রত্যেকেরই আত্মীয় ছিল। হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, তাহলে কি এটার কারণ হচ্ছে যে আমরা একটা দ্বীপে বাস করি বলে? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা ভাবলাম যে আমাদের কাকা পিসি বা খুড়তো পিস্ততো ভাই বোন থাকলে বেশ মজারই হবে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার এই নিয়ে বাবাকে আমরা বললাম, বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, কিন্তু তাকে এতটাই দুঃখিত দেখালো যে আমাদের মনে হলো না বললেই ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে বলল এটা সবই তার নিজের ভুলে হয়েছে, এটা সবই তার নিজের ভুল। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারলাম না সে কি বলতে চাইল। এখানে ওয়ার্ড নেক্সটে লাইট হাউসের মানেটা আবার দেওয়া আছে, আমি তোমাদেরকে অলরেডি বলেছি, এটাকে বাংলায় তোমরা বাতিস্তম্ভ বলবে। এবারে কম্প্রিহেনশন এক্সারসাইজ, এগুলো দেখো খুব সোজা, তোমরা টেক্সটটা দেখো অনায়াসে করতে পারবে। দি কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস ইজ, অবশ্যই কিপার মানে
বাবার কথা বলছিল, ফাদার। দি ফ্যামিলি মুভড ওভার টু দি মেনল্যান্ড, কখন ফ্যামিলি মেনল্যান্ডে গিয়েছিল না শীতকালে, তাহলে উইন্টার। হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড, যখন তাদের সেই আত্মীয় বা সম্পর্কে বলা হতো তখন বাবাকে দেখাতো কি না সরফুল। ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। নেম অফ দ্য আইল্যান্ড, তোমরা অবশ্যই টেক্সটটাতে পড়লে যে বিগ হাফ মুন। এজ অফ ক্লড, তাহলে ক্লডের বয়স কত ছিল না 12 ইয়ার্স। দি গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দি ন্যারেটর, ওই বক্তা এবং ক্লড কি খেলা খেলতো না রানিং পাইরেট কেভস, এই জলদস্যু গুহার খেলাটা তারা খেলতো। স্টেট whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer. তোমাদেরকে আগেই আমি বলেছি যে এখানে ট্রু ফলস লিখতে বলেছে। আগের ভিডিওতে তোমরা অবশ্যই শুনেছি এই বিষয়ে যে ট্রু ফলস লিখতে বলেছে, মানে তোমরা TF এগুলো লিখবে না, ট্রু ফলস বানান করেই লিখবে, এবং যে অংশটা সাপোর্টিং সেন্টেন্সে লিখবে অবশ্যই সেটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখবে। তাহলে এখানে দেখো পিপল ফেল্ড দ্যাট ক্লড অ্যান্ড দি ন্যারেটর ওয়ার লোনসাম, লোকেরা অনুভব করতো যে ক্লড এবং ন্যারেটর অর্থাৎ যিনি কথক বা বক্তা তিনি ছিলেন লোনসাম, তারা ছিলেন লোনসাম অর্থাৎ নিঃসঙ্গ। হ্যাঁ ঠিকই, তাহলে ট্রু বললাম। এবং এখানে দেখো আমার এই অংশটা আছে, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারপর আমার এই অংশটুকু বলেই যেহেতু আমার ট্রুটা প্রমাণ হয়ে যাচ্ছে, সাপোর্ট করা যাচ্ছে, তাহলে আমি আর পুরো সেন্টেন্সটা না লেখার জন্য একটু ডট 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 দিয়ে ছেড়ে দিয়ে তারপরে সিঙ্গেল ইনভার্টেড কমাটা শেষ করলাম। এটা কিন্তু তোমরা খেয়াল করবে, পুরো বাক্যটা না শেষ হলে এরকম করে দিয়ে তারপরে সিঙ্গেল ইনভার্টেড কমাটা দেবে। ক্লড অ্যান্ড দি ন্যারো কোয়ার্লড, এটা ফলস, তারা বলেইছিল যে কখনোই আমরা কোয়ার্ল অর্থাৎ ঝগড়া করিনি। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্লড, তাহলে ক্লড অ্যান্ড দি ন্যারেটর কোয়ার্লড, তার মানে ক্লড এবং ন্যারেটর ঝগড়া করেছিল, কিন্তু ক্লড এবং এই যেখানে বাক্যটা রয়েছে দেখবে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্লড, কখনোই ঝগড়া করি না এই বাক্যটা ছিল, তাহলে এটা তো অবশ্যই ফলস হবে। তারপরে দেখো নোবডি অন দি মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এই মেনল্যান্ড বা মূল ভূখণ্ডে কোনো আত্মীয় ছিল না, এটাও অবশ্যই ফলস, কারণ এভরিবডি অন দি মেনল্যান্ড হ্যাড রিলেশনস। নোবডি অন দি মেনল্যান্ড হ্যাড রিলেশন মানে কারোরই মূল ভূখণ্ডে আত্মীয় ছিল না, এটা কিন্তু নয়, কারণ প্রত্যেকেরই মেন ভূখণ্ডে আত্মীয় ছিল, তাহলে সেই জন্যই বলতে হচ্ছে এভরিবডি অন দি মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এরপর আমরা ইউনিট 2টা যাব। ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ, ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মে এই বিগ হাফ মুন সর্বদাই কিন্তু খুব সুন্দরই থাকে। হোয়েন ইট ইজ ফাইন দি হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপিলস, আর যখন এটা সুন্দর অবস্থায় থাকে অর্থাৎ আবহাওয়া যখন সুন্দর তখন পোতাশ্রয়টা খুব নীল শান্ত, আর তার সঙ্গে হালকা বাতাস আর ছোট ছোট ঢেউ, অর্থাৎ আবহাওয়া যখন ভালো থাকে তখন এই সামান্য বাতাস আর ছোট ছোট ঢেউয়ে এই পোতাশ্রয়টাকে নীল এবং শান্ত দেখায় বা নীল এবং শান্ত থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মেতেই আমাদের কিছু না কিছু শখ বা নেশা থাকে। দি লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগে গত গ্রীষ্মে উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে পাগল হয়ে গিয়েছিলাম বা ঘুড়ি নিয়ে খুব মেতে গিয়েছিলাম। ক্রেজি অ্যাবাউট মানে মেতে ওঠা বা উন্মত্ত হয়ে ওঠা বা পাগল হয়ে ওঠা। এ বয় অন দি মেনল্যান্ড শোয়েড ক্লড হাউ টু মেক দ্যাম, মূল ভূখণ্ডের একটা ছেলে ক্লডকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দি আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা এই দ্বীপে ফিরে এসে প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দি আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড কী করতো না, ক্লড ওই দ্বীপটার অন্য প্রান্তে চলে যেত আর ঘুড়ি দিয়ে একে অপরকে সংকেত করে জাহাজ ডুবি হয়ে যাওয়া নাবিক নাবিক খেলতাম। উই হ্যাড এ কাইট
দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা ঘুড়ি ছিল যেটা খুব বড় এবং সুন্দর লাল কাগজে ঢাকা ছিল। উই পেস্টেড গোল্ড tinsel stars all over it and had written our names full on it. Claude lit and Philippa lit. Claude lit and Philippa lit big half moon lighthouse. আমরা কি করেছিলাম না, আমরা এই ঘুড়িটার উপরে সুন্দর সোনালি চুমকি বসিয়েছিলাম। আর কি করেছিলাম না, আমাদের যে পুরো নাম লিখেছিলাম, অর্থাৎ ক্লড লিট, ফিলিপ্পা লিট, বিগ হাফ মুন লাইট হাউস, এগুলো আমরা লিখে দিয়েছিলাম। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন কি হলো না, ঘুড়ি ওড়ানোর জন্য একটা চমৎকার বাতাস পাওয়া গেল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি নিশ্চিত হতে পারলাম না কিভাবে এরকম ব্যাপারটা ঘটল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দি কাইট ফ্রম দি হাউস, কিন্তু যখন আমি বাড়ি থেকে ঘুড়িটা আনছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স। আমি হুঁচট খেয়ে ওই পাথরের উপরে পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট। আমার কনুইটা পরিষ্কারভাবে ঘুড়িটাতে ঢুকে পড়লো, ঘুড়িটার মধ্যে ঢুকে গেল, মেকিং এ বিগ হোল, আর একটা বড় গর্ত তৈরি হলো। উই হ্যাড টু হারি টু ফিক্স দি কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দি উইন্ড ফেল। আমরাকে তাড়াতাড়ি করতে হলো ঘুড়িটা ঠিক করার জন্য, যদি আমাদেরকে ওই বাতাস কমে যাওয়ার আগেই ঘুড়িটাকে উপরে পাঠাতে হয়। উই রাশড ইনটু দি লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা সেই বাতিঘরে দ্রুত গেলাম। রাশড মানে হচ্ছে দ্রুত যাওয়া, অর্থাৎ আমরা সেই বাতিঘরে, লাইট হাউসের ঘরের মধ্যে দ্রুত ঢুকলাম কাগজ আনার জন্যে। অ্যান্ড উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম যে সেখানে আর কোনো লাল কাগজ নেই। আমরা জানতাম যে সেখানে আর কোনো লাল কাগজ নেই। উই টুক দি ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আমরা হাতের কাছে যে প্রথম জিনিসটা পেলাম সেটা কি না, অ্যান ওল্ড লেটার লাইং অন দি বুক কেস ইন দি সিটিং রুম। একটা পুরানো চিঠি সে বইয়ের তাকে পড়েছিল বসার ঘরে। অর্থাৎ আমরা হাতের কাছে যেটা কি পেলাম প্রথম জিনিসটা, সেটা হচ্ছে বসার ঘরে বইয়ের আলমারির মধ্যে বা বইয়ের তাকে পড়ে থাকা একটা পুরোনো চিঠি। উই প্যাচড দি কাইট আপ উইথ দি লেটার। আমরা ওই চিঠিটা দিয়েই ঘুড়িটাতে তাপ্পি লাগালাম। এ সিট অন ইচ সাইড, আর প্রত্যেকটা দিকে ঘুড়িটার দুপাশে একটা করে কাগজ দিয়ে সেঁটে দিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দি ফায়ার, এবং এটাকে আগুনে সেঁকে নিলাম। ড্রাইড মানে শুকিয়ে নিলাম বা সেঁকে নিলাম। উই স্টার্টেড আউট, তারপর আমরা আবার শুরু করে দিলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দি কাইট। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দি কাইট লাইক এ বার্ড। আমরা শুরু করে দিলাম, আর এটা একটা পাখির মতো উপরে উড়ে যেতে লাগলো। দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড। বাতাসটা ছিল খুবই চমৎকার, আর ঘুড়িটা সেই জন্যে অনেক উঁচুতে উঠে গেল। সোর্ড মানে অনেক উঁচুতে উড়া, অর্থাৎ অনেক উঁচুতে উড়তে লাগলো। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, হঠাৎ করে ধপ, অর্থাৎ হঠাৎ করে মানে ছিঁড়ে গেল। স্ন্যাপ মানে কি, পটাং করে ছিঁড়ে যাওয়া বা ধপ করে পড়ে যাওয়া, এটা আর কি। মানে এখানে স্ন্যাপ মানে ছিঁড়ে যাওয়া বা কেটে গেল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, অর্থাৎ হঠাৎ করে পটাং মানে আমরা ঘড়ি সুতো ইত্যাদি ছিঁড়ে গেলে যেমনটা বলি আর কি।
অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। আর ক্লড কী করলো না বোকার মতন তাকিয়ে একটু ছোট্ট দড়ির টুকরা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দি মেনল্যান্ড। আমাদের ঘুড়ি সেই মূল ভূখণ্ডে উড়ে উড়ে পাড়ি দিল। এবার দেখো টিনসেল মানে আমরা বলেছি রাংতা বা ওই রাংতারই বলতে হবে তোমাদেরকে। আর কম্প্রিহেনশন এক্সারসাইজ, তবে টিনসেলকে তোমরা অনেক সময় রাংতাও বলতে পারো, বা আমরা যেটা আগে বলেছি যে রাংতা এবং তার সঙ্গে হচ্ছে চুনি লাগানো, সেটাও বলতে পারো। অর্থাৎ মেনলি বলতে হবে যে এখানে যে স্ট্রিপস অফ শাইনি মেটেরিয়াল ইউজড ফর ডেকোরেশন, টিপস অফ শাইনি মেটেরিয়ালস ইউজড ফর ডেকোরেশন, তার মানে এটা হচ্ছে শাইনি অর্থাৎ চকচকে একটা জিনিস যেটা সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়। আমরা এটা প্রধানত অনেক সময় চুমকিও বলে থাকি, চুমকি বললেও হবে। দেখো, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য তোমাদের সঠিক বিকল্প উত্তরটি বেছে নিতে হবে। ইন সামার দি বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি, ওখানে বলাই আছে দেখো। ব্যাক অন দি আইল্যান্ড ক্লড অ্যান্ড দি ন্যারেটর মেড প্লেন্টি অফ, যখন ফিরে এলো দ্বীপে তখন প্রচুর ঘুড়ি তৈরি করেছিল, তাহলে কাইটস। এ প্রসঙ্গে বলি, এইখানে যে 4টে করে অল্টারনেটিভ দেওয়া আছে, যেটি হবে সেটিতেই টিকমার। তোমাদের হয়তো পরীক্ষায় পাশে বক্স থাকতে পারে, তো সেটিতে টিকমার দেবে, বাকিগুলি কিন্তু কিছু করবে না, ফাঁকা থাকবে, সেটি যেন মনে থাকে সেরকম করবে। তাহলে এটা কাইটস হলো। তারপরে দেখো, দি কাইট ওয়াজ প্যাচড উইথ এ লেটার। দি কাইট ওয়াজ প্যাচড অর্থাৎ তাপ্পি লাগানো ছিল, উইথ এ লেটার। তোমরা জানো, পড়েছো গল্পটা, ওখানটা আমি ইউনিট 2টা পড়লাম। এবার দেখো, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। তাহলে নিচের এই যে বাক্যগুলো সম্পূর্ণ করব টেক্সট থেকে তথ্য নিয়ে। এ বয় অন দি মেনল্যান্ড শোয়েড, সেই মূল ভূখণ্ডে একটা ছেলে কি দেখিয়েছিল না, হাউ টু মেক কাইটস, কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। অন দি কাইট আর ক্লড অ্যান্ড দি ন্যারেটর পেস্টের, ঘুড়িটার উপরে ক্লড এবং সেই ন্যারেটর কি চিটিয়ে দিয়েছিল বা লাগিয়ে দিয়েছিল না, গোল্ড টিনসেল স্টার্স। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, কীভাবে দাঁড়িয়েছিল না, এই বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। যেমনভাবে এখানে তোমাদের টেক্সটে রয়েছে হুবহু সেইভাবেই লাগাবে। ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট, সেই পাঠ্যাংশ থেকেই তথ্য নিয়ে নিচে তালিকাটা পূরণ করতে হবে। স্টেটমেন্ট রিজন, স্টেটমেন্ট মানে বিবৃতি, রিজন মানে যুক্তি। এটা মনে রাখবে, অনেক সময় এটা এই রিজনের ঘরটাতে কজ থাকতে পারে, আর স্টেটমেন্টের ঘরটায় ইফেক্ট থাকতে পারে, আবার রিজনের ঘরটায় হোয়াই থাকতে পারে, আর স্টেটমেন্টের ঘরে হোয়াট থাকতে পারে। মানে হোয়াট, স্টেটমেন্ট আর ইফেক্ট এগুলো একই। আর তেমনি রিজন, হোয়াই, বা তোমাদের যদি হোয়াট থাকে তাহলে হোয়াই থাকবে, আর এটা যদি রিজন হতে পারে তাহলে কজ হতে পারে, হোয়াই হতে পারে। অর্থাৎ স্টেটমেন্ট থাকলে রিজন, আর ইফেক্ট থাকলে, যদি স্টেটমেন্টের ঘরে এখানটা যদি ইফেক্ট থাকে তাহলে এখানটায় কজ হবে, আর এটা যদি তোমাদের হোয়াট থাকে তাহলে এটা হোয়াই হবে। এগুলো মানে এগুলো এক সেরকম মনে রাখবে। অর্থাৎ এইটা যদি এরকম হয় তাহলে এর যুক্তিটা কী, এরকমভাবে ধরে করতে হবে। যেমন দি ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দি কাইট, তাহলে সেই ন্যারেটর বা কথকের যে কনিটা সেটা ঘুড়িটার ভিতরে ঢুকে গেল, তাহলে রিজন। কারণটা কী ছিল না, দি ন্যারেটর টিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স। তেমনি আবার দেখো, ক্লড অ্যান্ড দি ন্যারেটর হারিড টু ফিক্স দি কাইট, ক্লড এবং ন্যারেটর সেই দ্রুত গেল ঘড়িটাকে মেরামত করতে বা ঠিক করতে। তাহলে যুক্তিটা কেন ছিল, কারণটা কী ছিল না, দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দি উইন্ড ফেল। ওই একই সেন্টেন্সের পাশাপাশি সব উত্তরগুলো থাকবে। এই নিয়ম হচ্ছে, এই প্রশ্নগুলো প্যাসেজের কোন জায়গায় আছে দেখবে, তারই পাশে উত্তরটা থাকবে, এটা কিন্তু খেয়াল করবে। দি কাইট সোর্ড, ঘুড়িটা অনেক উঁচুতে উঠেছিল, তাহলে এর কারণটা কি না, দি উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা খুব চমৎকার ছিল। এবারে ইউনিট 3টা দেখো, এ মান্থ লেটার, ইউনিট 3টা দেখো, এ মান্থ লেটার, 1 মাস বাদে, এ লেটার কেম ফর ফাদার, বাবার জন্য একটা চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড
অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইড। সে এটা পড়া শেষ করার পরে তাকে দেখে মনে হলো, তার চোখগুলোকে দেখে মনে হলো যেন সে কাঁদছে। কাঁদছে, এই অ্যাজ ইফ মানে যেন, হি হ্যাড বিন ক্রাইং, সে কাঁদছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? তোমরা কি জানতে চাও যে তোমাদের যে ঘুড়িটা সেটার কি হলো? তোমরা কি জানতে চাও? হি সেড, সে বলল। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর সে আমাদের পাশে বসে পড়লো। অ্যান্ড টোল্ড আস দি হোল স্টোরি, এবং আমাদেরকে পুরো গল্পটা বলল। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল। অ্যান্ড লেফট হোম, এবং সে বাড়ি ত্যাগ করেছিল। ইয়ার্স আফটারওয়ার্ড, অর্থাৎ বেশ কয়েক বছর বাদে বা অনেক বছর বাদে, হি ফেল্ড সরি, তার দুঃখ হলো। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন সে ফিরে গেল, অনেক বছর বাদে তার যখন দুঃখ হলো আবার সে ফিরে গেল, ফিরে গিয়ে হি ফাউন্ড, সে দেখলো কি না, হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, আর তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা বোনকে তিনি দেখতে পেলেন নাই, বোনকে সে দেখতে পেল না। দি লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। এই যে চিঠিটা বাবা যেটা সবেমাত্র পেয়েছে, সেটা তার বোন অর্থাৎ পিসি এস্থারের কাছ থেকে, যে হচ্ছে কিনা ডিকি এবং মিমির মা। সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, সে হচ্ছে একজন বিধবা, আর এই দ্বীপ থেকে কয়েকশো মাইল দূরে মূল ভূখণ্ডে বাস করত। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দি উডস, একদিন যখন ডিক এবং মিমি ওই বাইরে জঙ্গলে গিয়েছিল, দে ডিসকভার দি কাইট অন দি টপ অফ এ ট্রি, তারা এই ঘুড়িটা একটা গাছের মাথায় বা গাছের উপরে দেখতে পেয়েছিল। তারা এই ঘুড়িটাকে গাছের মাথায় বা গাছের উপরে দেখতে পেয়েছিল। তারপর কি করলো না, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এটাকে বাড়ি নিয়ে এলো। হোয়েন দেয়ার মাদার স দি কাইট প্যাচড উইথ দি লেটার, যখন তাদের মা ওই ঘুড়িটাকে একটা চিঠি দিয়ে তাপ্পি মারা দেখলো, অর্থাৎ চিঠি লাগানো অবস্থায় তাপ্পি দেওয়া ঘুড়িটাকে দেখতে পেল, সে কি করলো না, সি টার্নড পেল, সে ফ্যাকাশে হয়ে গেল। কি করে না, ইট ওয়াজ দি ভেরি লেটার, এটা হচ্ছে সেই একই চিঠিটা, সি হ্যাড ওয়ান্স রিটিন, যেটা সে এক সময়ে লিখেছিল টু হার ব্রাদার, তার ভাইকে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম আর ক্লড ছিল তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, সে জানতো আমরা অবশ্যই কে হব। সো সি স্যাট ডাউন, সুতরাং সে বসে পড়লো। অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং এই বিগ হাফ মুনে চিঠি লিখতে শুরু করলো। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, আর বাবা এই চিঠিটা পেল। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা গেল। অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, আর ওই পিসিমা এস্থার এবং ডিক আর মিমিকে তার সঙ্গে নিয়ে এলো। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, আর তখন থেকেই তারা এখানে রয়েছে। আন্ট এস্থার ইজ সাচ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এই এস্থার পিসি খুবই প্রিয়, আর ডিক আর মিমি এতটাই হাসি খুশি আর প্রাণোচ্ছল যে ভাষায় প্রকাশ করা যাবে না। বাট দি বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, কিন্তু সবচেয়ে ভালোটা কি না, এখন আমাদের আত্মীয় রয়েছে। জলি মানেটা কি না, হ্যাপি অ্যান্ড চেয়ারফুল, অর্থাৎ ওই খুশি প্রাণবন্ত। এরপর দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো। চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস।
এই নিম্নলিখিত বাক্যগুলো পূরণ করার জন্য আমাদের সঠিক বিকল্প উত্তরটা খুঁজে নিতে হবে। এ লেটার কেম ফর ফাদার আফটারে, 1 মাস বাদে ওখানে প্রথমেই দেওয়া আছে দেখো, তাহলে মান্থ করলাম। ফাদার লেফট হোম আফটার কোয়ারলিং উইথ হিজ, তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করার পরে অর্থাৎ ব্রাদার এখানে দিলাম। ডিক অ্যান্ড মিমি ডিসকভার দি কাইট, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দি কাইট অন দি টপ অফ এ ট্রি, একটা গাছের উপরে। ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, কিছুই নাই ওখানে, মূল এই 3rd ইউনিটটা তোমরা ভালো করে পড়লে এখানে লিখতে পারবে আরামসে। পার্সন হু সেন্ট দি লেটার, কে চিঠিটা পাঠিয়েছিল, না আন্ট এস্থার, যে হচ্ছে কি না মাদার অফ ডিক অ্যান্ড মিমি, এটুকু একটু লিখে দেবে। নেম অফ আন্ট এস্থার্স মাদার, ওখানে বলা আছে যে আন্ট এস্থারের মায়ের নামটা কি না ফিলিপ্পা। আর টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দি ন্যারেটরস ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট, কজন বর্তমানে এই ন্যারেটর অর্থাৎ এই কথকের বা লেখকের পরিবারের সদস্য কতজন, না দেখো লেখক নিজে এবং তার সঙ্গে কে, না তার বাবা আর ক্লড, 3 জন হলো। আর এদিকে আন্ট এস্থার, টম আর ডিকি, এই ডিক আর মিমি, আন্ট এস্থার, ডিক, মিমি এরা 3 জন। আর সেখানে রয়েছে ক্লড লেখক এবং তার বাবা, লেখিকা এবং তার বাবা, তাহলে মোট 6 জন হচ্ছে 6। এটা এরকম করে গুণে তোমাদেরকে লিখতে হবে। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, এই নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবং এগুলো চেষ্টা করবে তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে। হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড, না এইখানে তোমরা একবারে পুরোপুরি যদি সেন্টেন্স তুলে লিখেও তাহলেও দেখো লিখতে পারবে কিভাবে, না এই যে দেখো যদি তোমাদের কোনো কিছু এই প্রশ্নটা উত্তরটা কি সহায়তা না পারো, তোমরা এইটা হুবহুব তুলেও লিখে দিতে পারো যে ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট, মানে হি জায়গায় এখানটায় ফাদার লিখলে ভালো হয়, কারণ তোমাদের মূল প্রশ্নটাতে কি রয়েছে ফাদার, তাহলে এই হিটার জায়গায় লিখলে ফাদার ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। আমি এটাকে একটু হয়তো সাজিয়ে লিখলাম যে হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড, প্রশ্নের শব্দগুলোই সাজিয়েছি দেখো, একদম পুরোপুরি প্রশ্নের শব্দগুলো কি, হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড হি ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড বিন ডেড অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ মিসিং। এটা একটু সাজিয়ে লিখলাম আর তোমরা ওইটা হুবহু লিখতে পারো। তারপরে প্রশ্নটা দেখো, এটাও খুব সোজা প্রশ্ন, হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, এটা হুবহুব রয়েছে যে একবারে এইখানটায় রয়েছে দেখো যে এইও সি ওয়াজ এ উইডো হু লিভড, তাহলে আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, তাহলে এখানে লিখে দাও আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, কেন এই আন্ট এস্থার বা এস্থার পিসিমা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, এইটা একটুকু লিখতে হবে যে আন্ট এস্থার টার্ন পেল, আন্ট এস্থার অর্থাৎ এস্থার পিসিমা ফ্যাকাশে হয়ে গিয়েছিল বিকজ সি রিয়েলাইজড দ্যাট, সে উপলব্ধি করেছিল যে দি লেটার চিঠিটা স্টাক অন দি কাইট, ঘুড়িটাতে যেটা লাগানো রয়েছে ওয়াজ দি সেম লেটার, সেই একই চিঠি সি হ্যাড ওয়ান্স রিটিন টু হার ব্রাদার, যেটা সে একসময় তার ভাইকে লিখেছে। এগুলো সব লাইনগুলো রয়েছে, তোমরা এই যে এখানে দেখতে পারো, এখানে হুবহু সে লাইনগুলো রয়েছে দেখো যে টার্ন পেলে ইট ওয়াজ দি ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স, ইট ওয়াজ দি ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটিন টু হার ব্রাদার। এরপরে এইটাকে একটু ছোট করে দেওয়ার জন্য আমি লিখলাম যে কি ওয়াজ দি সেম লেটার সি হ্যাড ওয়ান্স রিটিন টু হার ব্রাদার অ্যান্ড দি নেমস ফিলিপ্পা অ্যান্ড ক্লড ওয়ার দোজ অফ হার মাদার অ্যান্ড ফাদার, আর এই যে ফিলিপ্পা এবং ক্লড এই নামগুলো তার মা এবং বাবারই, তাহলে সেই এগুলো বুঝে সে একটু ফ্যাকাশে হয়ে গেল। এরপরে দেখো এখানে গ্রামারি নিউজ, এখানে গ্রামার প্রসঙ্গে বলি তোমাদের, এইখানে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি, আমরা প্রশ্ন বাক্যে 2 ধরনের প্রশ্ন সাধারণত হয়, একটা হচ্ছে WH টাইপ কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। যেটা WH টাইপ কোশ্চেন সেগুলো অর্থাৎ হু, হুইচ, হোয়েন, হোয়াট, হোয়ার, হু, হুম, হুজ, হাউ এইসবগুলো দিয়ে শুরু হবে এবং সেগুলোকে আমরা বলছি কি না ইনফরমেশান কোশ্চেন।
আর যেগুলো ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ যে প্রশ্নগুলো উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে সেগুলোকে আমরা বলছি সিম্পল কোয়েশ্চেন। এবারে এই ইনফরমেশন কোয়েশ্চেন বা ডব্লিউএইচ টাইপের কোয়েশ্চেনটার গঠনটা কীরকম স্ট্রাকচারটা, না প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস বা কমপ্লিমেন্ট। আর এবারে যখন ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে না তখন তারপর থেকে হবে, অর্থাৎ যেটা সিম্পল কোয়েশ্চেন সেটা কি হবে না অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট বা আদার ওয়ার্ডস। তাহলে এখানে তোমাদের এই 10-এর দাগে এগুলোকে করতে হবে ডু অ্যাজ ডাইরেক্টেড হিসাবে, অর্থাৎ যেমনটি করতে বলা আছে। যেমন বলছে শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, এটা হোয়ার দিয়ে কোশ্চেনটা করতে হবে। শঙ্খ আলিপুরদুয়ারে বাস করে, তাহলে শঙ্খ কোথায় বাস করে, হোয়ার মানে কোথায়। তাহলে আমাদের এটা কোশ্চেনগুলো করার নিয়ম কি না ডব্লিউএইচ ওয়ার্ডটা আগে লিখলাম, তারপর একটা অক্সিলিয়ারি। এবারে অক্সিলিয়ারি আমরা জানি যে বি ভার্বের সব রূপ, তারপরে ডু ভার্বের সমস্ত রূপ, ডু ডাজ ডিড, বি ভার্বের অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপরে হ্যাভ ভার্বে হ্যাভ হ্যাজ হ্যাড, তাছাড়া সমস্ত মডেল অক্সিলিয়ারি, এগুলোকে বলি অক্সিলিয়ারি ভার্ব। এগুলো যদি না থাকে তাহলে আমাকে ডু ভার্বটা ধার করতে হয় এবং টেন্স অনুযায়ী ডুটা রূপ করতে হয়। তাহলে এগুলো যেহেতু নাই আমি ডু ধার করছি দিয়ে তার টেন্সটা রূপটা করছি, অর্থাৎ হোয়ার। এবারে দেখো এটা প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হোয়ার ডাজ শঙ্খ লিভ, অর্থাৎ হোয়ার ডাজ শঙ্খ লিভ, শঙ্খ কোথায় বাস করে। তারপরে বলছে দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা পিকনিকে গেছে। তাহলে এখানে হ্যাভ দেখো অক্সিলিয়ারি রয়েছে, তাহলে আমি আর ডু ধার করছি না, এবার হোয়ার দিয়ে করতে হবে। তাহলে কোথায় তারা গেছে না হোয়ার হ্যাভ দে গন, তাহলে আমি এখানে করে দিলাম হোয়ার হ্যাভ দে গন, হোয়ার হ্যাভ দে গন। এবার জিজ্ঞাসা যখনই তোমাকে প্রশ্ন করতে বলছে তোমার কিন্তু লাস্টে কোশ্চেন মার্কটা দিতে মোটেই ভুলবে না। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা ডিড দিয়ে করতে হবে, এটা তোমার সিম্পল কোশ্চেন করতে হবে। তাহলে সিম্পল যদি বলছে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তাহলে এটা যদি ডিড দিয়ে করতে তাহলে এরকম তোমাদের করতে হবে আমি কি গতকাল স্কুলে যাইনি, অর্থাৎ আমি গতকাল স্কুলে গিয়েছিলাম মানে কি, তার অর্থটা হচ্ছে আমি কি গতকাল স্কুলে যাইনি, তার মানে তুমি বোঝাতে চাইছো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে এরকম ভাবটা আনতে হবে। তাহলে সেইটি যদি করতে হয় তাহলে আমাকে এটা সাজাতে হচ্ছে কি, যেহেতু ওয়েন্ট এটা কোনো অক্সিলিয়ারি নাই, তাহলে আমি প্রথমে পাস্ট টেন্সে হওয়ার জন্য ডু ধার করছি দিয়ে সেটাকে আমি ডিড করছি, কারণ পাস্ট টেন্সে হওয়ার জন্য এটা ডিড করলাম। আর তোমরা জানো ডু ভার্ব ধার করলে ওই মূল ভার্বটা টেন্সটা ডু এর উপর প্রয়োগ হবে, তাহলে মূল ভার্বটা পাস্ট টেন্সে থাকার জন্য তাহলে এটা ডিড। এবারে অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট আমি বলেছি। এবারে এখানে যেহেতু নট শব্দটা তোমরা এই প্রোনাউনের পরে আর নাউনের আগে বসে, মনে রাখবে নট শব্দ যখন বসাবো না তখন কিন্তু প্রোনাউনের পরে নাউনের আগে বসবে। তাহলে আই এর পরে আমাকে নট বসে, তাহলে ডিড আই নট গো টু স্কুল ইয়েস্টারডে, আমি কি গতকাল স্কুলে যাইনি, তার মানে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তারপরে দেখো টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, টিয়া 10ম শ্রেণীতে পড়ে। এবার হুইচ দিয়ে এটা ইনফরমেশান কোশ্চেন করতে হবে, তার মানে কোন ক্লাসে টিয়া পড়ে। তাহলে এখানেও তোমার দেখো কোনো অক্সিলিয়ারি নাই, মানে ডু আনতে হবে এবং প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে মানে ডাজ করবো, অর্থাৎ তাহলে তখন উত্তরটা কি করব না হুইচ ক্লাস, কোন ক্লাসে ডাজ টিয়া স্টাডি ইন, অর্থাৎ কোন ক্লাসে টিয়া পড়ছে। এটা সহজে এইভাবে তোমরা স্ট্রাকচারগুলো করবে। এবারে ধরো অ্যাক্টিভিটি 11 অর্থাৎ রাইটিং সেকশনে চলে যাব। সাপোজ ইওর বাইসাইকেল হ্যাজ এ সাডেন টায়ার পাংচার, ধরে নাও তোমার বাইসাইকেলের হঠাৎ করে টায়ার পাংচার হয়ে গেছে, অর্থাৎ টায়ার পাংচার হয়ে যাওয়া মানে আমরা যেটা বলি লিক হয়ে গেছে। অন ইউর ওয়ে টু স্কুল, অর্থাৎ স্কুল যাওয়ার পথে। ইউ হ্যাভ টেকেন দি সাইকেল টু এ রিপেয়ার শপ, তোমাকে এই সাইকেলটা নিয়ে যেতে হবে একটা রিপেয়ার শপ অর্থাৎ মেরামতের দোকানে। রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ, একটা কাল্পনিক ডায়ালগ লিখতে হবে 100 শব্দের মধ্যে ওই শপকিপার এবং তোমার মধ্যে। তাহলে ডায়ালগ লিখতে গেলে আমি একটা হেডিংটা দিব আগে, কি হেডিংটা না এইটাই তোমার তো প্রশ্নর হেডিং, ওই যে ডায়ালগ বিটুইন দি শপকিপার অ্যান্ড ইউ মানে মি আর কি। তাহলে আমাকে একটা প্রথমে হেডিং দিতে হবে যে ডায়ালগ বিটুইন দি শপকিপার অ্যান্ড মি। এটা ডায়ালগটা লিখে প্রথমে এরকম যে সম্পর্কে ডায়ালগটা সেটা একটা হেডিং দিবে, ডায়ালগ বিটুইন দি শপকিপার অ্যান্ড মি। এবারে এইখানে মাইসেলফ মানে নিজে আর শপকিপার, তাহলে নিজে আমি প্রথমেই এরকম কি বলা উচিত না প্রথমেই তার সঙ্গে দেখা হওয়া মানেই তাকে সাধারণত একটু ভদ্র করেই বলতে হবে যে তোমার হয়তো একটু তারা নিশ্চয়ই তোমার থেকে একটু বড় হবে, সেই জন্যই হ্যালো আঙ্কেল প্লিজ লিসেন টু মি, হ্যালো আঙ্কেল দয়া করে একটু শুনুন না। শপকিপার তখন তোমার কথা শুনে বলে হ্যাঁ ইয়েস হোয়াটস দি ম্যাটার, হ্যাঁ ব্যাপারটা কী বা কী হলো, আমরা যেমন বলি কী হলো, হোয়াটস দি ম্যাটার।
এবারে তখন তুমি আবার বলছো দি টায়ার অফ দি রিয়ার হুইল অফ মাই বাইসাইকেল, আমার সাইকেলের পিছনের চাকার টায়ারটা হ্যাড পাংচার, এটা পাংচার হয়ে গেছে, প্লিজ রিপেয়ার ইট ইমিডিয়েটলি, দয়া করে এক্ষুনি এটা সারিয়ে দিন বা মেরামত করে দিন। এবারে তখন শপকিপার আবার কি বলবে, জাস্ট এ মিনিট, একটু দাঁড়াও। আমরা যেমন বলি জাস্ট এ মিনিট মানে একটু দাঁড়াও, আই এম কামিং, আমি আসছি, একটু দাঁড়াও আমি আসছি। এটা আই এম মানে আয়ের পরে সংক্ষেপে ডায়লগ লিখতে গেলে যতটা পারা যাবে শর্ট ফর্মে করতে হবে। বারবার বলছি মনে রাখবে, ডায়লগ লেখা মানে যতটা পারবে তোমরা শর্ট ফর্ম ইউজ করবে। তাহলে আমি এখানে শর্ট ফর্ম ইউজ করেছি যে আই এম কামিং। তাহলে এরপরে মাইসেলফ আবার নিজে কি বলছো না, আই এম অন মাই ওয়ে টু স্কুল, আমি স্কুল যাচ্ছিলাম, প্লিজ হারি আপ, হ্যাঁ একটু তাড়াতাড়ি করুন না। তখন সব বলছে লেট মি সি দি টায়ার, আমাকে টায়ারটা দেখতে দাও, টেক ইউর সিট ওভার দেয়ার, ওইখানে তুমি বসো। টেক ইউর সিট ওভার দেয়ার মানে কি তুমি ওইখানে বসো। তখন তুমি নিজে বলবে হ্যাঁ থ্যাংক ইউ, আমরা কাউকে কিছু আমাদেরকে বললে মানে বসতে বলা খেতে বলা এসব করলে আমাকে বলতে হয় ধন্যবাদ। তাহলে থ্যাংক ইউ। উইল ইউ চেঞ্জ দি টায়ার, তাহলে আপনি কি টায়ারটা চেঞ্জ করে দেবেন? নো, দি ওল্ড ওয়ান উইল ডু, না না চেঞ্জ করতে হবে না, পুরোনাতেই হবে। ওল্ড ওয়ান উইল ডু মানে কি পুরোনাতেই হবে। আই উইল রিপেয়ার ইট কেয়ারফুল, আমি এটা যত্ন সহকারে মেরামত করে দেবো। ইউ উইল বি এবিল টু অ্যাটেন্ড স্কুল ইন টাইম, তুমি সময় মতো স্কুলে যেতে পারবে। তখন নিজে আবার বলবে হাউ মাচ ইজ ইউর চার্জ, তাহলে আপনার চার্জটা কত হলো, অর্থাৎ আপনাকে কত পয়সা দিতে হবে। আই এম লিটল ওরিড অ্যাবাউট দি চার্জ, আপনার এই চার্জ বা আপনার ফিসটা বা মূল্যটা নিয়ে আমি খুব একটু দুশ্চিন্তাগ্রস্ত আছি, আমার একটু দুশ্চিন্তা হচ্ছে আপনার এই চার্জটা নিয়ে, কতটা চার্জ লাগবে। ডোন্ট ওরি, দুশ্চিন্তা করার দরকার নাই। আই ডু রিপেয়ার অ্যাট এ নমিনাল চার্জ, আমি মেরামত করি ওর নামমাত্র মূল্যে বা নামমাত্র পারিশ্রমিকে, চার্জ মানে পারিশ্রমিক, অ্যাকচুয়ালি আমি নামমাত্র পারিশ্রমিকে মেরামত করি। পে মি ₹10 অনলি, আমাকে কেবলমাত্র 10 টাকা দাও। থ্যাংক ইউ আঙ্কেল, বাই বাই। এবারে ধন্যবাদ তুমি দিয়ে ধন্যবাদ তাকে জানাবে, দিয়ে তাকে বাই বাই বলে চলে যাবে। এবং দেখো এটা 100 শব্দের মধ্যেই হবে, 100 শব্দের থেকে মোটেই বেশি নয়, 2-4টে কম বেশিতে কিছু এসে যাবে না। এরপরে দেখো 12 নম্বরে একটা স্টোরি লিখতে বলা আছে। তোমরা স্টোরি লেখার ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, আমি যে একটা ভিডিও করে দিয়েছি স্টোরি লেখা, সেটা দেখেছো এবং কীভাবে স্টোরি লিখতে হয় জানো অবশ্যই। এবং প্রথমে একটা টাইটেল তোমাদেরকে দিতে হবে, তারপর যে হিন্টসগুলো দেওয়া আছে সেই হিন্টসগুলো পড়ে পড়লেই তোমরা কোন কোন চরিত্রগুলো নিয়ে গল্পটা আছে বুঝতে পারবে। সেই চরিত্রগুলো যেমন ক্রো সিটিং অন এ ট্রি, পিস অফ মিট ইন ইটস বিক, ফক্স পাসিং আন্ডার দি ট্রি ওয়ান্টস দি মিট, আস্ক দি ক্রো টু সিং, ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিংস ফুলড ফক্স লিভস। এগুলো দেখে তোমরা বুঝতে পারছো একটা কাক এবং খেঁকশিয়ালের গল্প। এই গল্পটা অনেকের হয়তো জানা থাকে যে কাকটা একটা মাংস চুরি করেছিল, দিয়ে সেইটা মাংসটা টুকরো নিয়ে গাছে বসেছিল, আর সেই গাছের নিচে দিয়েই একটা খেঁকশিয়াল যাচ্ছিল এবং সে চাইলো ওই মাংসটা পেতে, সেই জন্য কাকটাকে গান গাইতে বললো যাতে করে পড়ে যায়। কিন্তু কাকটা এতই চালাক, সে মাংসর টুকরোটা পায়ে করে ধরে রাখলো, তারপর গান গাইলো, দিয়ে খেঁকশিয়ালটা বোকা হয়ে গেল, খেঁকশিয়ালটাকে সে খুব বোকা বানালো, তখন খেঁকশিয়ালটা মনের দুঃখে ফিরে গেল। তাহলে আমি এটাকে অনায়াসে কি করব না, প্রথমে এটাকে একটা হেডিং দেবো। টাইটেলটা হেডিংটা কিভাবে দেবো না, হেডিংটা তোমরা যেটা প্রথমেই দিতে পারবে সেটা হচ্ছে দি টাইটেল বলে লিখলে আগে, টাইটেল অর্থাৎ দি ক্রো অ্যান্ড দি ফক্স। টাইটেল বলে প্রথমেই কি লিখলে না, দি ক্রো অ্যান্ড দি ফক্স, অর্থাৎ কাক এবং খেঁকশিয়ালের গল্পটা। এরপরে দেখো এরকমভাবে শুরু করলাম যে ওয়ান ডে এ ক্রো স্টোল এ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ, একদিন একটা কাক ওই কসাইখানার দোকান থেকে একটুকরো মাংস চুরি করেছিল। ইটস হ্যাট অন দি ব্রাঞ্চ অফ এ ট্রি, এটা একটা গাছের ডালে বসলো। ইট হেল্ড দি পিস অফ মিট ইন ইটস বিক, এটা এই মাংসর টুকরোটাকে তার সেই ঠোঁটে করে ধরে রেখেছিল। অ্যাট দ্যাট টাইম, সেই সময় এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দি ট্রি, সেই সময় একটা খেঁকশিয়াল ওই গাছটার নিচে দিয়ে পেরিয়ে যাচ্ছিল। দি ফক্স লুকড আপ, আর খেঁকশিয়ালটা উপরের দিকে তাকালো, অ্যান্ড স দি পিস অফ মিট, এবং সেই মাংসর টুকরোটাকে দেখতে পেল কোথায় না, ইন দি ক্রোজ বিক, সেই কাকের ঠোঁটেতে মাংসর টুকরোটাকে দেখতে পেল। তখন কি করলো না, দি ফক্স বিকেম গ্রিডি, এই খেঁকশিয়ালটা খুব লোভী হয়ে উঠল।
হি ওয়ান্টেড দি পিস অফ মিট, সে মাংসের টুকরোটা পেতে চাইলো। হি চকড আউট এ প্ল্যান, সে একটা মতলব করলো বা সে একটু পরিকল্পনা করলো। হি বিগেন টু প্রেইজ অ্যাবাউট দি বিউটিফুল ভয়েস অফ দি ক্রো, সে কী করলো না কাকের সুন্দর কণ্ঠস্বর নিয়ে প্রশংসা করতে লাগলো। হি আস্কড দি ক্রো টু সিং এ সং, তারপর সে কাকটাকে বললো একটা গান গাইতে। কিন্তু কাকটা খুব চালাক ছিল, সে এর বোকামে বুঝতে পারলো। তাহলে দি ক্রো ওয়াজ ভেরি ক্লেভার, কাকটা খুব চালাক ছিল। ইট আন্ডারস্টুড দি ফক্সেস প্ল্যান, এটা বুঝে গেল খ্যাঁকশিয়ালের মতলবটা। সো কিপিং দি মিট আন্ডার ইটস ফিট, সুতরাং কী করলো না মাংসের টুকরোটাকে সে পায়ে করে ধরে রেখে দি ক্রো স্টার্টেড টু সিং, কাক গান গাইতে শুরু করলো। দি বিফুল্ড ফক্স, এই বোকা বনে যাওয়া খ্যাঁকশিয়ালটা লেফট দি প্লেস ইন ডেসপেয়ার, হতাশ হয়ে জায়গাটা ত্যাগ করলো। তাহলে নিশ্চয়ই তোমরা গল্পটাও খুব 100 শব্দের মধ্যে রয়েছে এবং গল্পর যে ভিডিওটা আছে সেটা দেখে নেবে, গল্প লেখা আরামসে বুঝতে পারবে বা কীভাবে লিখতে হয় করবে। যাই হোক, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তার জন্যে মেনি মেনি থ্যাঙ্কস।